আসসালামু আলাইকুম। ট্রিপলি ক্যাম্পাস ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। পারফেক্টর নিয়ে যাদের দুর্বলতা আছে তাদের প্রতি অনুরোধ রইল আজকের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। ইনশাআল্লাহ পারফেক্টর নিয়ে আপনাদের সংশয় দূর হয়ে যাবে। বন্ধুরা, ট্রিপলি ক্যাম্পাস ইউটিউব চ্যানেলে এটাই যদি আপনার প্রথম ভিজিট হয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন যাতে ভবিষ্যতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে পারেন। আজকের আলোচনাটি একটু দীর্ঘায়িত হওয়ার কারণে আজ থাকছে এই আলোচনার প্রথম পর্ব। চলুন তাহলে সময় নষ্ট না করে মূল আলোচনায় চলে যাই। আলোচনার শুরুতেই চিত্রে প্রদর্শিত ওয়েভ শেপটি বোঝার চেষ্টা করি। এখান থেকে দেখতে পাচ্ছেন এই সবুজ ওয়েভ শেপটি হচ্ছে ভোল্টেজ ওয়েভ শেপ এবং এই ব্লু ওয়েভ শেপটি হচ্ছে কারেন্ট ওয়েভ শেপ। এই ভোল্টেজ ওয়েভ শেপের সর্বোচ্চ অংশটুকু হচ্ছে ম্যাক্সিমাম ভোল্টেজ পজিটিভ এবং ব্লু ওয়েভ শেপ হচ্ছে ম্যাক্সিমাম কারেন্ট পজিটিভ, অর্থাৎ এই জিরো অ্যাক্সিসের উপরের দিকের অংশটুকু হচ্ছে পজিটিভ রিজিয়ন এবং নিচের দিকের অংশটুকু হচ্ছে নেগেটিভ রিজিয়ন। চিত্র থেকে দেখতে পাচ্ছি ভোল্টেজ সাইন ওয়েভটি জিরো অবস্থান থেকে ইনিশিয়েট করা শুরু করেছে এবং সেটি 90 ডিগ্রিতে ম্যাক্সিমাম লেভেলে পৌঁছে আবার আস্তে আস্তে হ্রাস পেয়ে 180 ডিগ্রিতে জিরো হয়ে আবার জিরো অ্যাক্সিসকে ক্রস করে ম্যাক্সিমাম নেগেটিভ ভোল্টেজ সম্পন্ন করে 360 ডিগ্রিতে তার একটি ওয়েভ সম্পন্ন করলো। কারণ এই ওয়েভে ভোল্টেজ এবং কারেন্ট কে কার পিছনে, এটি কি ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর নাকি লিডিং পাওয়ার ফ্যাক্টর, সেটি একটু চিত্র থেকে যৌক্তিকভাবে বোঝার চেষ্টা করতে হবে। যদিও এখানে লেখা আছে ল্যাগিং, কিন্তু এটা কি আসলেই ল্যাগিং কিনা সেটা যৌক্তিকতার নিরিখে বোঝার চেষ্টা করতে হবে। যখন ভোল্টেজ ওয়েভ শেপটি ইনিশিয়েট করেছে তখন কারেন্ট ওয়েভ শেপ নেগেটিভের দিকে অর্থাৎ পিছনে, যেটি জিরো অ্যাক্সিসে পৌঁছে আবার পজিটিভের দিকে ইনিশিয়েট করতে থেটা পরিমাণ ডিগ্রি পরে সে পজিটিভের দিকে ইনিশিয়েট করেছে, অর্থাৎ এটা হচ্ছে আমাদের টাইম অ্যাক্সিস। যদি এখান থেকে জিরো টাইম কাউন্ট করা শুরু হয় দেখা যাচ্ছে কারেন্ট ওয়েভ শেপটি তার কিছুক্ষণ পরে অর্থাৎ থেটা ডিগ্রি অতিক্রান্ত হওয়ার পরে ইনিশিয়েট করা শুরু করেছে এবং এখান থেকে এটা স্পষ্টত বোঝা যাচ্ছে যে কারেন্ট ওয়েভ শেপটি ভোল্টেজ ওয়েভ শেপের কিছুটা পরে ইনিশিয়েট করেছে। অতএব যেহেতু এটি কারেন্ট ওয়েভ শেপটি ভোল্টেজ ওয়েভ শেপের পরে ইনিশিয়েট করেছে বা জিরো অ্যাক্সিসকে ক্রস করেছে বা জিরো লেভেলকে ক্রস করেছে সেটা পরে অর্থাৎ ভোল্টেজ ওয়েভ শেপের পরে, অতএব এটি পিছনে আছে। আর যেহেতু পিছনে আছে সঙ্গত কারণেই এটি ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। আশা করি এই জাতীয় চিত্র দেখে পাওয়ার ফ্যাক্টরটা ল্যাগিং নাকি লিডিং নাকি ইউনিটি এই বিষয়গুলো আপনাদের বুঝতে সুবিধা হবে। যদি এটি ইউনিটি হতো তাহলে এই কারেন্ট ওয়েভ শেপ ভোল্টেজ ওয়েভ শেপের ঠিক একই সময়ে জিরো অবস্থান থেকে ইনিশিয়েট করত। এখন এদের অ্যাম্প্লিটিউড কম বেশি হতে পারে তাদের মানের উপরে বা ভোল্টেজের পরিমাণের উপরে, সেটা ভিন্ন বিষয়, কিন্তু তারা একই সময়ে জিরো ক্রস করবে অর্থাৎ ইনিশিয়েট করবে এবং একই সময়ে ম্যাক্সিমাম হবে, আবার পুনরায় একই সময়ে জিরো হয়ে নেগেটিভের দিকে প্রবাহিত হবে। সবকিছুই একই সময় হবে, কিন্তু তাদের পিক ভ্যালু বা ম্যাক্সিমাম ভ্যালু তাদের কোয়ান্টিটি অনুযায়ী বা পরিমাণ অনুযায়ী কম বেশি হবে। আর যদি এটি লিডিং পাওয়ার ফ্যাক্টর হতো তাহলে এই কারেন্ট ওয়েভ শেপটি ভোল্টেজ ওয়েভ শেপের আর কিছুটা আগেই ইনিশিয়েট করত, অর্থাৎ কারেন্ট ওয়েভ শেপটি তখন জিরো পজিশন থেকে ইনিশিয়েট করত এবং ভোল্টেজটি কিছুটা পরে ইনিশিয়েট করত। তো সেটাই দেখতে হবে যে সময় অ্যাক্সিসে অর্থাৎ টাইম অ্যাক্সিসে দেখতে হবে কে এগিয়ে আছে কে পিছিয়ে আছে। যদি কারেন্ট পিছিয়ে থাকে তাহলে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর, যদি ভোল্টেজ পিছিয়ে থাকে তাহলে লিডিং পাওয়ার ফ্যাক্টর, আর যদি ভোল্টেজ এবং একই সময় ম্যাক্সিমাম হয় আবার একই সময় নেগেটিভ হয় তাহলে সেটি হচ্ছে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর। ফাইনালি ভোল্টেজ ওয়েভের যত ডিগ্রি পরে কারেন্ট ওয়েভটি পজিটিভ হতে শুরু করবে বা জিরো অ্যাক্সিস থেকে পজিটিভের দিকে ইনিশিয়েট করা শুরু করবে, সেই দূরত্বটুকু মধ্যে যতটুকু ডিগ্রি অতিক্রান্ত হবার পরে কারেন্ট ওয়েভটি ইনিশিয়েট করা শুরু করলো, এটাই হচ্ছে আমাদের পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল। অর্থাৎ এখান থেকে আমরা পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেলটা পরিমাপ করতে পারি। যদিও চিত্র এখানে শুধু বোঝানোর স্বার্থে ব্যবহার করা হয়েছে, তারপরেও যদি আমরা একটু অ্যানালাইসিস করি তাহলে দেখতে পাচ্ছি এখান থেকে 0 ডিগ্রি শুরু হয়েছে, এখানে এসে 90 ডিগ্রি অর্থাৎ π/2। কারেন্ট ওয়েভটি দেখা যাচ্ছে যে 90 ডিগ্রি এর অর্ধেকের চেয়ে কম অর্থাৎ অর্ধেক 45 ডিগ্রি এর আগেই ইনিশিয়েট করেছে। তো এখন অনুমান করে এটাকে ধরে নেওয়া যেতে পারে হয়তো 35 ডিগ্রি আর 40 ডিগ্রি কিছু একটা হবে। এটা ওভাবে স্কেল করে তৈরি করা হয়নি, কিন্তু কিছুটা ধারণা করা হচ্ছে যে সেটি 45 ডিগ্রির কম। এখন ম্যাথমেটিক্যাল পেজে চলে যাই।
এখানে একটি স্যাম্পল ম্যাথ তৈরি করা হয়েছে, যা কিনা একটি কারখানায় 300 কিলোওয়াট লোড 0.75 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে চলছে। বের করতে হবে পাওয়ার ফ্যাক্টরের মান 0.95 ল্যাগিং এ উন্নীত করতে হলে ক্যাপাসিটর ব্যাংকের ক্যাপাসিটি এবং স্টার ও ডেল্টা উভয় কনফিগারেশনে সংযুক্ত প্রতিটি ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স কত হবে যদি সিস্টেম ভোল্টেজ 3 ফেজ 400 হয়। অর্থাৎ কোনো একটি ফ্যাক্টরির সিস্টেম ভোল্টেজ এই মুহূর্তে 400 ভোল্ট এবং সেই ফ্যাক্টরিতে 300 কিলোওয়াট লোড চলছে, যা কিনা 0.75 পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং এ। ওই পাওয়ার ফ্যাক্টরটিকে ক্যাপাসিটর ব্যাংক বা পিএফআই ব্যবহার করে 0.95 এ উন্নত করতে হবে। সেক্ষেত্রে কি ক্যাপাসিটির ক্যাপাসিটর ব্যাংক ব্যবহার করতে হবে এবং উক্ত ক্যাপাসিটর ব্যাংকে স্টার কনফিগারেশনে অথবা ডেল্টা কনফিগারেশনে যে ক্যাপাসিটর ব্যবহার করতে হবে তার ক্যাপাসিট্যান্স কত হবে। আজকের আলোচনার স্যাম্পল ম্যাথটি থেকে এরকম একটি চিত্র অঙ্কন করতে পারি, যেখানে এ আর বি অনুভূমিক রেখা বা ভূমি, এটাই হচ্ছে পাওয়ার ট্রায়াঙ্গেলের অ্যাক্টিভ পাওয়ার অথবা কিলোওয়াট বা ওয়াট, এবং এই ট্রায়াঙ্গেলের ভার্টিক্যাল লাইনটুকু হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার বা কেভিএআর কিংবা ভার। অতঃপর যে অতিভুজটুকু পাওয়া যাবে এডি, সেটি হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার বা কেভিএ বা ভিএ। এখানে এ বি ডি অর্থাৎ যার ফেজ অ্যাঙ্গেল θ1, এটি হচ্ছে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করার পূর্বের অবস্থা, অর্থাৎ পাওয়ার ফ্যাক্টর যখন 0.75 ল্যাগিং এ ছিল সেই অবস্থা। পাওয়ার ফ্যাক্টর উন্নত করার পর রিঅ্যাক্টিভ কম্পোনেন্টস বা রিঅ্যাক্টিভ অংশটুকু বিডি থেকে কমে বিসি পরিমাণ হয়ে গেল, অর্থাৎ আমরা পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট প্ল্যান ব্যবহারের ফলে ডি থেকে সি পরিমাণ অংশটুকু কমে গেল। অতঃপর যে ত্রিভুজটি তৈরি হলো সেটি হচ্ছে এ বি সি, যাহার ফেজ অ্যাঙ্গেল θ2 এবং ভ্যালু আমাদের কাঙ্ক্ষিত ভ্যালু 0.95 হবে। তাহলে এখান থেকে এই চিত্রটা আরো একবার একটু লক্ষ্য করি। বি এবং ডি পর্যন্ত যে রিঅ্যাক্টিভ অংশটুকু ছিল বা রিঅ্যাক্টিভ কম্পোনেন্টসটুকু ছিল সেটি পাওয়ার ফ্যাক্টর উন্নত করার আগের অংশ, সেটাকে আমরা কেভিএআর1 বিবেচনা করলাম। পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট প্ল্যান্ট অথবা ক্যাপাসিটর ব্যবহার করার ফলে যে পরিমাণে রিঅ্যাক্টিভ পাওয়ার প্রদান করা হলো, সেই রিঅ্যাক্টিভ পাওয়ার প্রদানের ফলে ডি থেকে সি পরিমাণ রিঅ্যাক্টিভ পাওয়ার কমে গিয়ে বর্তমানে রিঅ্যাক্টিভ পাওয়ার এসে দাঁড়ালো কেভিএআর2। অর্থাৎ তাহলে এই পরিমাণ রিঅ্যাক্টিভ পাওয়ার ক্যাপাসিটর দ্বারা প্রদান করা হলো, এটিকে আমরা কেভিএআরসি হিসেবে বিবেচনা করছি। আর পাওয়ার ফ্যাক্টর উন্নত করার পরে যতটুকু অংশ অর্থাৎ রিমেইনিং কেভিআর যেটুকু থাকছে সেটুকুকে আমরা কেভিএআর2 হিসেবে বিবেচনা করছি। এবং এই অবস্থায় যে অ্যাপারেন্ট পাওয়ারটা পাবো সেটি হচ্ছে কেভিএ2, অর্থাৎ কেভিএ2 এবং কেভিএআর2 এটি হচ্ছে, এবং θ2 এটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট করার পরের অবস্থা। θ1 কেভিএ1 এবং কেভিএআর1 এটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট করার পূর্বের অবস্থা। আর পাওয়ার ফ্যাক্টর উন্নত করা হোক কিংবা না হোক, লোড অ্যাক্সিস অর্থাৎ এবি এর কোনো পরিবর্তন হবে না। তাই এখানে এবি কে উভয় পাওয়ার ফ্যাক্টরই একই অবস্থায় দেখা যাচ্ছে। বিভিন্ন সময় বিভিন্ন একাডেমিতে ক্লাস নিতে গিয়ে দেখেছি পাওয়ার ফ্যাক্টরের ম্যাথগুলো করার সময় আমাদের স্টুডেন্ট ভাইয়েরা বুঝতে ভুল করে যে আসলে কোন অবস্থান থেকে বা কোন পয়েন্ট থেকে আমাদের ম্যাথটি শুরু করা উচিত, এবং এই ভুল করার কারণেই পাওয়ার ফ্যাক্টর ম্যাথ নিয়ে অনেকের মধ্যে অনেক ভীতি আছে। এবং এই ম্যাথটি করতে গিয়ে অ্যাডিশনাল কিছু ফর্মুলা লাগে, সেই ফর্মুলাই বা কেন ব্যবহার করতেছি, কি প্রয়োজন আছে সেটা আমরা বুঝতে পারি না। যে কারণে আমি একটু ভিন্ন পদ্ধতি ভিন্ন না, কিন্তু অঙ্কটা শুরু হবে একটু উল্টা দিক থেকে, অর্থাৎ শেষের কাজটি আগে শুরু করব। এভাবেই আমরা আমাদের ম্যাথটি করার চেষ্টা করব। আপনারা ধৈর্য সহকারে দেখবেন, ইনশাল্লাহ আপনাদের সংশয় দূর হয়ে যাবে। শুরুতেই চিত্রটির দিকে ফিরে যাই। এদিকে দৃষ্টিপাত করলে দেখতে পাচ্ছি যে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট করার পূর্বে কেভিএআর1 অংশটুকুকে কমিয়ে কেভিএআর2 করার জন্য আমাদের এই পরিমাণ রিঅ্যাক্টিভ পাওয়ার প্রদান করতে হয়েছে বা ক্যাপাসিটর ব্যাংক দ্বারা এই পরিমাণ কেভিআর প্রদান করা হয়েছে। তাহলে স্বাভাবিকভাবেই কেভিএআর1 থেকে যদি আমরা কেভিএআর2 কে বিয়োগ করি তাহলেই আমরা কেভিএআরসি পেয়ে যাই। আর এটাই হচ্ছে আমাদের এই ম্যাথের কাঙ্ক্ষিত অংশ, যে কি পরিমাণ ক্যাপাসিটর ব্যাংক ব্যবহার করতে হবে। তাহলে এটার দ্বারা আমরা একটা যদি সূত্র তৈরি করি তাহলে দেখা যাচ্ছে যে কেসি অর্থাৎ সিডি সমান সমান কেভিআর1 বিডি মাইনাস কেভিআর2 বিসি, কেভিআর2 বিসি। এটাকে আমরা ইকুয়েশন নাম্বার 1 দ্বারা চিহ্নিত করলাম। এই ইকুয়েশন থেকে যদি বিডি থেকে বিসি বিয়োগ করতে পারি তাহলে আমরা সিডি পাই, অর্থাৎ বিডি থেকে যদি বিসি বিয়োগ করতে পারি তাহলে আমরা সিডি পাই। তাহলে এখন আমার প্রয়োজন হচ্ছে এই সূত্র অনুযায়ী বিডির দরকার হচ্ছে এবং বিসির দরকার হচ্ছে, কিন্তু সরাসরি এখানে বিডি এবং বিসির ভ্যালু দেয়া নেই। কিন্তু এখানে এমন কোনো তথ্য উপাত্ত দেয়া আছে যার মাধ্যমে আমরা
এই দুটো ভ্যালুকে বের করতে পারবো। তাহলে এই সূত্র থেকে দেখা যাচ্ছে যে আমাদের বিডি এবং বিসি প্রয়োজন। আমাদের প্রথম প্রয়োজন ছিল সিডি বের করার স্বার্থে এখন আমাদের বিডি এবং বিসি বের করতে হবে, এবং এই দুটো উপাদান বের করার জন্য এই ফিগার এবং এই লেখাগুলোর মধ্যে কিছু তথ্য দেয়া আছে, আমরা সেই তথ্যের সাহায্য নেব, অতঃপর বিডি এবং বিসি বের করব, তা থেকে আমরা সিডি পেয়ে যাব। সাইড নোটে দেখেন এখানে এবি সমান সমান 300 কিলোওয়াট, বিডি সমান সমান কেভিএআর 1 যেটা আমি আগেই বলেছি, বিসি সমান সমান কেভিএআর 2, সিডি সমান সমান কেভিএআর সি, এডি সমান সমান কেভিএ 1, এসি সমান সমান কেভিএ 2, এসি সমান সমান কেভিএ 2। ত্রিভুজ 1 অর্থাৎ এ বি ডি এই অংশ থেকে পিথাগোরাসের সূত্রের মাধ্যমেও আমরা বিডি বের করতে পারি, যা কিনা এক্সাম্পল 1-এ এডি স্কোয়ার অর্থাৎ এডি স্কোয়ার ইকুয়ালস টু এবি স্কোয়ার, ভূমি স্কোয়ার এবং লম্ব স্কোয়ার, অর্থাৎ অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার। এখানে ঠিক সেইভাবেই দেখানো হয়েছে। এইটাকে যদি আমরা রিঅ্যারেঞ্জ করি তাহলে বিডি সমান সমান পেয়ে যাই রুট ওভার এডি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার উইদিন দ্য ব্র্যাকেট। তাহলে কি হচ্ছে, আমাদের বিডি এই সূত্র অনুযায়ী বের করা সম্ভব। এবং পাওয়ার ফ্যাক্টর সমান সমান আমরা জানি ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি হচ্ছে এখানে এবি আর অতিভুজ হচ্ছে এডি, অর্থাৎ অ্যাক্টিভ পাওয়ারকে অ্যাপারেন্ট পাওয়ার দ্বারা ভাগ করলে আমরা পাওয়ার ফ্যাক্টর পেয়ে যাই। এই সূত্র বা এই তথ্য আপনাদের সবারই। এটাকে যদি আবার পুনরায় রিঅ্যারেঞ্জ করি তাহলে এখান থেকে এডি সমান সমান আমরা এবি ডিভাইডেড বাই পিএফ পেয়ে যাই। আপনারা এই রিঅ্যারেঞ্জগুলো একটু করে দেখবেন, এখানে এত ডিটেল লিখতে গেলে অনেক সময় লাগে। এডি সমান সমান আমরা এই অংশটুকু পেয়ে যাই কেভিএ, অর্থাৎ এডি মানে হচ্ছে কেভিএ 1 সমান সমান 400 কেভিএ আমরা পেয়ে গেলাম। এটা একটি পদ্ধতি। অতঃপর এখান থেকে যদি আমরা বিডি বের করতে চাই তাহলে ঠিক এই যে এডি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার, তো এডি এখান থেকে পেয়ে গেলাম 400 কেভিএ, এবং এবি এর ভ্যালু তো পূর্বেই দেওয়া আছে যেটা আনুভূমিক অংশ বা অ্যাক্টিভ পাওয়ার 300 কিলোওয়াট। তাহলে 400 স্কোয়ার মাইনাস 300 স্কোয়ার সমান সমান ক্যালকুলেশন করলে এই ফিগারটি আসে। এটি হচ্ছে আমাদের কেভিএআর 1। এখানে দেখুন বিডি বের করার আমি এখানে 3টি পদ্ধতি দেখাবো। আপনাদের কাছে যেটি সহজ মনে হবে আপনারা সেই পদ্ধতি ব্যবহার করতে পারেন, এই কারণে আমি এখানে 3টি পদ্ধতি দেখিয়ে দিলাম। তাহলে এই পদ্ধতি 1 অনুযায়ী আমরা কেভিএআর 1 অর্থাৎ বিডি বের করে ফেললাম। এখন পদ্ধতি 2 অর্থাৎ সাইন থিটা সমান সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ, অর্থাৎ বিডি ভাগ এডি, অর্থাৎ বিডি ভাগ এডি। এই ইকুয়েশনটিকে যদি আমরা রিঅ্যারেঞ্জ করি তাহলে বিডি সমান সমান পাই আমরা এডি সাইন থিটা 1, অর্থাৎ বিডি সমান সমান বের করতে গেলে এডি কে সাইন থিটা 1 দ্বারা গুণ করলে আমরা বিডি পেয়ে যাব। তাহলে এই অংশটুকুকে যদি রিঅ্যারেঞ্জ করি তো বিডি এর সমান সমান এডি সাইন থিটা, এডির মান আমরা পেয়েছিলাম আগেই এখান থেকে 400 কেভিএ, এই 400 কেভিএ সাইন থিটা 1 যার পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল 0.75 কে থিটাতে রূপান্তর করলে 0.75 কে থিটাতে রূপান্তর করলে 41.41 পাওয়া যায়। অতঃপর বিডি সমান সমান 264.6 কেভিআর, যা কিনা কেভিআর 1, যা আমরা পদ্ধতি 1 থেকে পেয়েছিলাম। তাহলে এইটা হচ্ছে এই বি এবং ডি বের করার দ্বিতীয় পদ্ধতি, অর্থাৎ এই ইকুয়েশন নাম্বার 1 এর প্রথম অংশটুকু। মেথড 3 অর্থাৎ এই মেথড অনুযায়ী tan থিটা সমান সমান আমরা জানি লম্ব বাই ভূমি। সেখান থেকে যদি আমরা এই ইকুয়েশনটাকে রিঅ্যারেঞ্জ করি তাহলে বিডি সমান সমান পেয়ে যাই, অর্থাৎ এই ভার্টিক্যাল কম্পোনেন্টস সমান সমান পেয়ে যাই এবি অর্থাৎ ভূমি গুণন tan থিটা। এখানে থিটা 1 ব্যবহার করা হয়েছে কারণ আমরা ত্রিভুজ এ বি ডি এই অংশটুকুকে নিয়ে কাজ করছি সেই কারণে। তাহলে দ্বিতীয় অংশে এখানে দেখেন বিডি সমান সমান এবি tan থিটা 1, আমি তৃতীয় মেথডটিকে ব্যবহার করে অঙ্কটি করব। বিডি সমান সমান অর্থাৎ বিডি সমান সমান এবি ভূমি এবি tan থিটা 1, কারণ হচ্ছে আমরা এ বি ডি এই ত্রিভুজটি নিয়ে ইকুয়েশনটি তৈরি করেছি। ঠিক একইভাবে বিসি সমান সমান হবে এ বি tan থিটা 2, অর্থাৎ তখন ত্রিভুজ এ বি সি এই অংশটুকু নিয়ে কাজ। তাহলে আমরা এই ইকুয়েশন দুইটি ব্যবহার করে বিডি এবং বিসি পেয়ে যাব। আমার এই 1 নম্বর ইকুয়েশনের প্রয়োজন বিডি এবং বিসি, সেই অনুযায়ী এই বিডি এবং বিসি আমি ইকুয়েশন 2 থেকে বিডি এবং ইকুয়েশন 3 থেকে বিসি পেয়ে যাব।
এবং সেই মানটা যদি আমি ইকুয়েশন 1-এ বসাই দিই তাহলে আমি আমাদের কাঙ্ক্ষিত কেভিআর সি অর্থাৎ ক্যাপাসিটর ব্যাংকের ক্যাপাসিটি পেয়ে যাব। তাহলে এখান থেকে আমরা থিটা 1 বের করে নিলাম। cos থিটা 1 সমান সমান যদি হয় 0.75 তাহলে থিটা 1 সমান সমান cos ইনভার্স 0.75 ইকুয়ালস টু 41.41 ডিগ্রি, ইকুয়েশন 4। cos থিটা 2 সমান সমান 0.95, এখান থেকে রিঅ্যারেঞ্জ করলে থিটা 2 সমান সমান cos ইনভার্স 0.95 ইকুয়ালস টু 18.20, ইকুয়েশন 5। এখন আমরা ইকুয়েশন 4 ব্যবহার করে ইকুয়েশন 2 এর মাধ্যমে আমরা বিডি এর মানটা পেয়ে গেলাম, অর্থাৎ বিডি সমান সমান কেভিএআর 1 ইকুয়ালস টু এবি, এবির মান হচ্ছে 300, এখানে দেখুন এবি 300, tan থিটা 1, থিটা 1 এর মান পেয়েছিলাম আমরা 41.41, সেই মানটি এখানে বসিয়ে দিলাম। পুরোটা ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করলে 264.6 কেভিআর, এটাকে আমরা ইকুয়েশন 6 দিলাম। এই যে মেথড 1 থেকে বের করেছিলাম, মেথড 2 থেকে বের করেছিলাম, এখন মেথড 3 থেকে বের করলাম। আমি যেহেতু মেথড 3 ব্যবহার করছি সেহেতু এখানে আর সেই অংশটুকু করে দেখানো হয়নি। ঠিক একইভাবে বিসি সমান সমান কেভিআর 2, এই যে ইকুয়েশন 3-তে দেখতে পাচ্ছেন। তাহলে আমরা এবির মান বসিয়ে দিলাম 300, tan এর জায়গায় থিটা 2 এর মান পেয়েছিলাম 18.20, আমি ঠিক একইভাবে 18.20 মানটি বসিয়ে দিয়ে পুরো অংশটুকু ক্যালকুলেশন করলে 98.6 কেভিআর পাওয়া গেল, যা কিনা বিসি এর মান। তাহলে আমরা বিডি এর মান পেয়ে গেছি, বিসি এর মান পেয়ে গেছি, তাহলে বিডি থেকে বিসি বিয়োগ করলেই আমরা সিডি পেয়ে যাচ্ছি। তাহলে এখন এই ইকুয়েশন 1-এ ইকুয়েশন 6 এবং 7 এর যে মান দুটো পেয়েছি সেগুলো যদি বসিয়ে দেই তাহলে আমরা কেভিআর সি অর্থাৎ সিডি পেয়ে গেলাম 264.6 মাইনাস 98.6 ইকুয়ালস টু 166 কেভিএআর। এটাই হচ্ছে কেভিআর সি, যা কিনা এখানে দেখানো হলো। তাহলে কেভিএআর পার ফেজ 166/3 ইকুয়ালস টু 55.33 কেভিআর ইকুয়ালস টু, আমরা এটাকে 55 কেভিআর ধরে নিলাম। ইকুয়েশন 1 বের করার স্বার্থেই আমরা এই নিচের অংশটুকু কাজ করেছি স্টেপ বাই স্টেপ, অর্থাৎ আমাদের এই কাজগুলো করার প্রয়োজন ছিল ইকুয়েশন 1-এ বিডি এবং বিসি এর মান বসানোর স্বার্থে। তাহলে আমরা এতক্ষণ যে কাজগুলো করলাম তার একটা যৌক্তিকতা খুঁজে পাওয়া গেল এবং এইভাবে ধারাবাহিকভাবে আমরা একটা পর্যায়ে এসে আমাদের কাঙ্ক্ষিত মানটি পেয়ে গেলাম, যা কিনা ইকুয়েশন 1 এর মাধ্যমে।